মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনডিএ জোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা অজিত পাওয়ার আজকে সকালে এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এবং এই মৃত্যু কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পিছনে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র রয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গোটা ভারতবর্ষ তো বটেই, গোটা বিশ্বে কার্যত তোলপাড় পড়ে গেছে। এই মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই বিরোধীরা নোংরা রাজনীতি করতে নেমে গেছেন। নরেন্দ্র মোদীজি অমিত শাহজিকে পরিষ্কারভাবে টার্গেট করে এইটা নিয়ে চূড়ান্ত নোংরামি চলছে। কিন্তু এর পাশাপাশি প্রশ্ন উঠে যাচ্ছে, অজিত পাওয়ারের মৃত্যুর জন্য দায়ী কি বিরোধীরাই? তাদের হাতে কি অজিত পাওয়ারের রক্তের দাগটা লেগে রয়েছে? তার থেকেও বড় প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এবং তার খেসারত আজকে দিতে হলো অজিত পাওয়ারকে। কেন উঠছে এই ভয়ঙ্কর প্রশ্নগুলো? এক এক করে খুঁজে বার করার চেষ্টা করব এই প্রতিবেদনে। আপনারা জানেন, আজকে সকালেই গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্ব কেঁপে গিয়েছিল এই খবর শুনে। বারামতি বিমান দুর্ঘটনা, দাউ দাউ করে জ্বলে উঠল বিমান, অজিত পাওয়ার সহ 6 জনের মৃত্যু। সত্যি মর্মন্তুদ ঘটনা। এবং গত কয়েক বছরে ভারতবর্ষে যেভাবে বিমান এইভাবে ভেঙে পড়ছে, মৃত্যু হচ্ছে, সেটা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। আজকে কি ঘটনা ঘটেছিল, প্রথমে ঘটনাটা একটু ব্রিফলি আপনাদের বলি, তাহলে পুরো এপিসোডটা বুঝতে আপনাদের সুবিধা হবে। আজকে যেটা জানা যাচ্ছে যে বারামতি, যেটা অজিত পাওয়ারের খাস তালুক, সেখানে জেলা পরিষদের নির্বাচন রয়েছে এবং সেখানে ছটা জনসভা করার কথা ছিল অজিত পাওয়ারজির। এবং সেই জন্য তিনি একটি ছোট চার্টার্ড বিমানে উড়ে গিয়েছিলেন বারামতি। সেখানে বারামতিতে যখন এই বিমান ল্যান্ড করতে যায়, সেখানে কুয়াশা এতটাই বেশি ছিল, দৃশ্যমানতা কার্যত ছিল না। ফলে বিমানটি প্রথমবার যখন অবতরণ করার চেষ্টা করে, সেটা ব্যর্থ হয়। এরপর সেকেন্ড অ্যাটেম্প নেওয়া হয়, কিন্তু মুশকিল হচ্ছে দৃশ্যমানতা কম থাকার জন্য রানওয়ের বেশ কিছুটা দূরে সেই বিমান ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে বিমানটা যখন নামছিল, সেকেন্ড টাইম যখন ল্যান্ড করার চেষ্টা করছিল, তখনই বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যে বিমানটা বোধহয় ভেঙে পড়তে পারে। এবং বিমানটা ভেঙে পড়ার আগেই তার ডানায় আগুন লেগে যায়। ভেঙে পড়ার সাথে সাথে সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং তারপর 5-6 বার আরো বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়রা ছুটে যান, কিন্তু যে পরিমাণ আগুন ছিল সেটা নেভানো সম্ভব ছিল না তাদের পক্ষে। ফলে অজিত পাওয়ারজি সমেত মোট 5 জন, তার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, অ্যাটেন্ডেন্ট ছিলেন তিনি, তার যিনি সিকিউরিটি পার্সন ছিলেন তিনি, এবং পাইলট ও কো পাইলট, 5 জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। খুবই মর্মন্তুদ ব্যাপার। কিন্তু এত দূর অব্দি শুনে আমাদের নিশ্চিতভাবে মনে হচ্ছে যে বিমান দুর্ঘটনা হয়েছে। এর মধ্যে দুর্ঘটনায় রয়েছে, এর মধ্যে রহস্য কোথায় রয়েছে, এর মধ্যে এত প্রশ্ন কেন উঠছে? প্রশ্ন উঠছে, একাধিকবার প্রশ্ন উঠছে, কেন না? প্রথম যে জায়গাটা সবাইকে সন্দেহের জায়গায় নিয়ে আসছে বা সবার মনে প্রশ্নটা জাগিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে যে বিমানটাতে তিনি যাচ্ছিলেন, সেই বিমানটা ইটসেলফ বিস্ফোরক তথ্য। 2003-এ বন্ধ হওয়া উড়ান পুনরায় চালু, খারাপ আবহাওয়া, তারপরও বিমান উড়লো কিভাবে, উঠছে প্রশ্ন। এই বিমানটা সম্বন্ধে যদি বিস্তারিত জানেন, তাহলেই বুঝতে পারবেন যে কোথাও একটা ষড়যন্ত্রের জাল রচনা করা হয়েছে নিশ্চিতভাবে, এবং এটা নিছক দুর্ঘটনা হতে পারে না। কেন? যে বিমানটিতে তিনি যাচ্ছিলেন সেটাকে বলা হয় বোম্বার্ডিয়ার লিয়ারেজ 45, এই মডেলের বিমান। এবং এগুলো জেনারেলি কর্পোরেট ও বিজনেস ট্রাভেলের জন্য এগুলো ব্যবহার করা হয়। এই বিমানটা 1995 সালে এর উৎপাদন শুরু হয়। কিন্তু তারপরেই দেখা যায় যে এইসব ছোট ছোট যে বিজনেস ট্রিপগুলো রয়েছে বা কর্পোরেট ট্রিপগুলো রয়েছে, সেগুলোর জন্য এগুলো ব্যবহার করা হলো। এর মধ্যে প্রচুর প্রচুর যান্ত্রিক ত্রুটি রয়েছে এবং বারবার বারবার কমপ্লেন আসার পরে 2003 সালে ভারতবর্ষে এই বিমানের উড়ান কমপ্লিটলি বন্ধ করে দেওয়া হয়। তারপর বিমান কর্তৃপক্ষ, কানাডার সংস্থা, তারা এটাকে রিমডেলিং করে। খুব ভালো করে মাথায় রাখবেন কানাডার সংস্থা ব্যাপারটা। পরবর্তীকালে এই জায়গাটা আরো বেশি আরো ডিটেলসে আসছি। এটাকে রিমডেলিং করা হয় এবং তারপরে এই বিমানটা আবারও ভারতবর্ষে চালানোর সুযোগ দেওয়া হয়। এবার ভালো করে টাইমিংটা একবার মাথায় রাখুন। 2003 সাল, মানে তখন অটল বিহারী বাজপেয়ীজির জামানা চলছে, যখন এই বিমানটিকে চলাচল বন্ধ করে দেওয়া হয়। এবং পরবর্তীকালে যখন ইউপিএ সরকার চলছে, সেই সময় এগুলো রিমডেলিং এর কাজগুলো হয় এবং তারপর এটা পারমিশনটা পায়। এরপর যেটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যেহেতু এই বিমানটা নিয়ে এত অভিযোগ ছিল, ডিজিসিএ অর্থাৎ যারা এই বিমান চলাচলের অ্যাপ্রুভাল দেন, সেই কর্তৃপক্ষ এই উড়ানের চালু যখন চলছে সেটা নিয়ে কড়া নিয়মকানুন চালু করেন।
প্রত্যেকবার উড়ানের আগে প্রতিটি যান্ত্রিক দিক এখানে খতিয়ে দেখা হয় এবং ইঞ্জিনিয়ারদের চূড়ান্ত অনুমোদনকে বাধ্যতামূলক করা হয় এই এই ফ্লাইটটা টেক অফ করার আগে। এবং বিশেষ করে যেখানে ভিভিআইপি যাত্রা হচ্ছে সেখানে প্রোটোকল কিন্তু আরো করার ব্যবস্থা হয়, নিদান দেওয়া হয়। এবার প্রশ্ন হচ্ছে, এত কিছু যেখানে হচ্ছে একটা বিমান চলার আগে, সেই বিমানে উঠছেন এবং দুর্ঘটনা ঘটছে, সন্দেহ জাগছে না? ২ নম্বর যে জায়গাটা, বিমান চলাচলের ক্ষেত্রে একটা জিনিস খুব খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দৃশ্যমানতা। যদি ভিজিবিলিটি না থাকে তাহলে বিমান সাধারণত ওড়ানো হয় না। যেখানে কুয়াশার এতখানি প্রকোপ রয়েছে, যেখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, সেখানে কি এমন পরিস্থিতি হলো যে তারপরও বিমানটাকে পারমিশন দেওয়া হলো উড়ানের জন্য? এখানেও প্রশ্ন উঠছে। শুধু এখানেই প্রশ্ন থেমে থাকছে না। ২০২১ সালের পর এই বিমানের প্রোডাকশন কমপ্লিটলি স্টপ করে দেওয়া হয়েছে। অর্থাৎ যে যান্ত্রিক ত্রুটিগুলো ছিল, যেগুলোকে রিমডেলিং করা হয়েছে, সেগুলো কিন্তু স্যাটিসফ্যাক্টরি নয়। ফলে ২০২১ সালের পরে আর কোনো রকম কোনো কিছু এখানে উৎপাদন হচ্ছে না। শুধু যে বিমানগুলো চলছিল সেগুলোকে এরা মেনটেন্যান্সের কাজটা করছে, যে সংস্থার বিমান এটা। এবং এখনো অবধি পৃথিবীতে এই ধরনের মডেলের যে বিমান রয়েছে সেখানে প্রায় ২০০টার বেশি বিমানের এখানে ঝামেলা হয়েছে, অর্থাৎ ভেঙে পড়েছে বা এই বিমানগুলো চলেনি। এবং গত ৩ বছরে ভারতবর্ষে এরকম ঘটনার সংখ্যা একাধিক। ২০২৩ সালে মুম্বাই, মানে যেখান থেকে বিমানটি উড়েছিল, সেখানেও কিন্তু রানওয়ে থেকে পিছলে যায় বিমানটি। অর্থাৎ এই বিমান নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন আছে, দৃশ্যমানতা নিয়ে একাধিক প্রশ্ন আছে, তারপরও বিমানটা উড়েছিল। সন্দেহটা এখানেই জাগছে। তাহলে কে বা কারা এর পিছনে রয়েছে? বৃহত্তর কনস্পিরেসি রয়েছে। এবার যেখানে বলছিলাম মোদী সাহসের দিকে আঙুল উঠছে, দুটো জায়গা আপনাদের দেখাবো কোথায় আঙুলটা উঠছে এবং কেন আঙুলটা উঠছে। ৩ দিন আগে সঞ্জয় রাউত বলেছিলেন অজিত পাওয়ার ফিরতে পারেন জোটে, তার ৭২ ঘন্টা যেতে না যেতেই দুর্ঘটনা। অর্থাৎ সঞ্জয় রাউত মানে কে? উদ্ধব সেনা, উদ্ধব ঠাকরের যে শিবসেনা পড়ে আছে সেই উদ্ধব সেনার নেতা। তিনি হঠাৎ করে বলেছিলেন যে অজিত পাওয়ারজি, তিনি আর বিজেপির সঙ্গে ঘর করতে পারছেন না, তিনি আর এনডিএতে থাকতে পারছেন না, তিনি এবার কাকা শরদ পাওয়ারের কাছে ফেরত আসতে চাইছেন। তার মন তার পরিবারের সঙ্গে রয়েছে। ৩ দিন আগে এটা যখন সঞ্জয় রাউত ঘোষণা করলেন, তার ৩ দিনের মধ্যে এই দুর্ঘটনাটা ঘটলো। এবার মজার ব্যাপার দেখুন, এখনো অবধি মহারাষ্ট্রের সরকার গঠন হওয়ার পর অজিত পাওয়ারের তরফ থেকে কোনো এরকম ইঙ্গিত পাওয়া যায়নি যে তিনি বিজেপির সঙ্গে ঘর করতে পারছেন না, তিনি সেখানে অখুশি রয়েছেন এবং তিনি এই জোট ছেড়ে বেরিয়ে চলে যেতে চাইছেন। ২ নম্বর কথা ভালো করে ভেবে দেখুন, উপমুখ্যমন্ত্রিত্ব রয়েছে অজিত পাওয়ারের হাতে। অর্থাৎ পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে, একাধিক মন্ত্রক তিনি সামলাচ্ছেন। সেই জায়গা থেকে তিনি সমস্ত কিছু ছেড়ে দেবেন, শুধু পরিবারের প্রতি টান, সেই জায়গা থেকে তিনি শরদ পাওয়ারের কাছে ফেরত যাবেন। কোন শরদ পাওয়ারের কাছে? যার বয়স হয়ে গেছে, যিনি রাজনীতিতে হেরে গেছেন এবং কার্যত তার প্রতীক বেরিয়ে গেছে, তার হাত থেকে দলের মেন অংশটা বেরিয়ে গেছে, তিনি রাজনীতিতে এখন শূন্যের দিকে চলে গেছেন, তার নতুন করে রিভাইভালের চান্স প্রায় নেই। এবং দিল্লিতে কান পাতলে শোনা যাচ্ছে এই শরদ পাওয়ারজি ঘন ঘন বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার চেষ্টা করছেন এবং তিনি নাকি অজিত পাওয়ারের সঙ্গে মিশে গিয়ে এনডিএতে আসতে পারেন। তাহলে এখানে প্রশ্ন উঠছে, সঞ্জয় রাউতরা যে দাবিটা করছেন, সেটা না শরদ পাওয়ার না অজিত পাওয়ার কেউ দাবি করছেন, এরা কোথা থেকে এসে সেই দাবিটা করছেন এবং সেই দাবিটা ভুয়ো, সেই জায়গা থেকেই কি বিরোধীদের এখানে কোনো রকম কোনো চক্রান্তের গন্ধ রয়েছে? এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। এবার আরেকটা জায়গা আপনাদের দেখায় যেখানে সন্দেহটা আরো বেশি করে দানা বাঁধবে। অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি মমতার, শোক প্রকাশ করে কি বললেন মোদী? এখানে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, তারা এইটা নিয়ে পুরোপুরি ওপেনলি অ্যাটাকে নেমে গেছে এবং ঘুরিয়ে কথা বলছে। সোজাভাবে কথা বলার ক্ষমতা এদের নেই, কেননা সোজাভাবে কথা বললে এরা ঝামেলায় পড়বে। কিন্তু তৃণমূলের নেতারা, তৃণমূলের ওই ডিজিটাল গাধারা যেটা প্রচার করছেন, সেখানে কি বলছেন? জাস্টিস BH লোয়ার মৃত্যু, অর্থাৎ সেই জাস্টিস যিনি গুজরাট দাঙ্গা নিয়ে তদন্তে যে চলছিল, তার যে মামলা, তার বিচারপতি ছিলেন, সেখানে রায়দানের আগে তার রহস্যজনক মৃত্যু হয়। কোন মামলা? যে মামলায় অমিত শাহজিকে ক্লিন চিট দেওয়া হয়। আচ্ছা, কোনো বিচারপতির যদি মৃত্যু হয়ে যায় তাহলে কি বিচার বদলে যায়? এখানে তো হয় তথ্য প্রমাণের ভিত্তিতে, হয় কি নয়তো করা সম্ভব নয়। হ্যাঁ, কিছুদিন ডিলে, এদিক ওদিক অনেক কিছু হতে পারে, কিন্তু একজন দোষ করেছে কি করেনি সেটা তো তথ্য প্রমাণের উপর ডিপেন্ড করে। সেই মৃত্যুকে টেনে নিয়ে আসা হচ্ছে।
টেনে নিয়ে আসা হচ্ছে কিছুদিন আগে আমেদাবাদের যে বিমান ক্র্যাশ হয়েছিল, যেখানে বিজয় রূপানী গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি মারা গিয়েছিলেন। বলা হচ্ছে সেখানেও মোদি শাহের হাত ছিল, কেননা এই বিজয় রূপানী নাকি মোদি শাহের অ্যান্টি লবি ছিলেন, বিরোধী ছিলেন। আচ্ছা, এরকম কোনো খবর, কোনো মিডিয়া নিউজ আপনারা আজ অব্দি পেয়েছেন? তুলে নিয়ে আসা হচ্ছে ভারতের প্রাক্তন সিডিএস, প্রথম সিডিএস বিপিন রাওয়াত স্যার, তার মৃত্যুর কথা, যে চপার দুর্ঘটনায় মৃত্যু হয়। আচ্ছা, কোথাও দেখেছিলেন কোনোদিন মোদিজি শাহজি যেভাবে দেশ চালাচ্ছেন, বিপিন রাওয়াত সেই জায়গাটা থেকে কোনোদিন অসূয়া প্রকাশ করেছিলেন? এগুলোকে টেনে নিয়ে আসা হচ্ছে। আর এইখানেই প্রশ্ন উঠছে যে কেন একটা মৃত্যুকে ঘিরে এইভাবে বিরোধীরা কদর্য নোংরা আক্রমণে নেমেছেন এবং ঘুরিয়ে মোদিজি শাহজিকে এইভাবে অ্যাটাক করা হচ্ছে। তার কারণ হচ্ছে, দেখুন, মহারাষ্ট্রের রাজনীতির দিকে যদি আপনারা তাকান, তাহলে এই মুহূর্তে বিজেপির সত্যি সত্যি যাকে প্রচন্ড রকমের দরকার ছিল তিনি হচ্ছেন অজিত পাওয়ার। কেন? কেননা মহারাষ্ট্রে এই অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডে তাদের সঙ্গে জোট করে বিজেপি ক্ষমতায় এসছে, এবং যে কোনো একজনের সাপোর্ট পেলেই বিজেপি কিন্তু সরকার চালাতে পারে, কিন্তু তারা মহারাষ্ট্রে এককভাবে সরকার চালাতে পারবে না। এবার যেহেতু একনাথ শিন্ডে আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তিনি কিন্তু সবসময়ই মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, কেননা যিনি একবার মুখ্যমন্ত্রী হয়েছেন সেখান থেকে তিনি উপমুখ্যমন্ত্রী হয়ে গেলে তার তো ডিমোশন হচ্ছে, তিনি কি সেখানে স্যাটিসফাইড থাকেন? ফলে বারবারই আপনারা দেখেছেন গত কয়েক মাসে এই একনাথ শিন্ডের সঙ্গে বিজেপির একটা টাসেলের জায়গা বারবার উঠে এসেছে, যদিও সেটা বড় রকমের কিছু নয়, কিন্তু একটা মনোমালিন্যের জায়গা, একে অপরকে চাপ দেওয়ার যে জায়গা, সেটা বারবার উঠে এসছে। কিন্তু এই চাপটা বিজেপি বজায় রাখতে পেরেছে এবং তাদেরই মুখ্যমন্ত্রিত্ব থেকেছে। আহ, এই জায়গাটা কেন হয়েছে? কেননা অজিত পাওয়ারের সাপোর্টটা আছে। এখন কোনো কারণে যদি অজিত পাওয়ারের সাপোর্ট এদের হাত থেকে বেরিয়ে যায়, তাহলে কিন্তু একনাথ শিন্ডে অনেক স্ট্রং হয়ে যাবেন। তাহলে কোনো রাজনীতিবিদ তিনি যত মূর্খই হন, তিনি কখনো এই ইকুয়েশনে আসবেন অজিত পাওয়ারকে কোনো রকমের ডাউন করবেন? ২ নম্বর কথা হচ্ছে যে অজিত পাওয়ার যদি এই জোট ছেড়ে বেরিয়ে যান, উপমুখ্যমন্ত্রিত্ব ছেড়ে বেরিয়ে যান, কোথায় যাচ্ছেন? যারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, রিভাইভালের কোনো চান্স নেই, সেরকম একটা জায়গায় কোনো রাজনৈতিক ব্যক্তি ফিরিয়ে যায়। ৩ নম্বর পয়েন্ট যেটা অত্যন্ত ক্রুশিয়াল, সেটা হচ্ছে যে আমি বিরোধীদের কথাই ধরে নিচ্ছি, এরা তো বলেন যে ভাজপা হচ্ছে ওয়াশিং মেশিন। এই অজিত পাওয়ারের বিরুদ্ধেই প্রচুর দুর্নীতির অভিযোগ ছিল এবং সেইগুলো দিয়ে তাকে চাপ দেওয়া হয়েছিল। তার ফলে তিনি কাকা শরদ পাওয়ারকে ছেড়ে বিজেপির সঙ্গে আসেন, এনডিএ জোটে আসেন, এবং পরবর্তীকালে শরদ পাওয়ারের দলের প্রতীক, নাম, সমস্ত কিছু তিনি নিয়ে নেন। তাহলে ইডি সিবিআই এর চাপ যদি সত্যিই থাকে, মানে আমি আবারও বলছি বিরোধীদের কথা ধরে নিয়ে বলছি, তাহলে অজিত পাওয়ার যদি সত্যি সত্যি কোনো কারণে বেগরবাই করেও থাকেন, তাকে তো ইডি সিবিআই দিয়ে আবার চাপ দিলেই আবার সোজা পথে চলে আসতেন। সেই জায়গা থেকে অজিত পাওয়ারকে এইভাবে সরিয়ে দেওয়ার কোনো জায়গা আছে? সব থেকে ক্রুশিয়াল, দেখুন, অজিত পাওয়ার যে দলটি করতেন এনসিপি, সেটা একটা আঞ্চলিক দল এবং আঞ্চলিক দলগুলোর বৈশিষ্ট্যই হচ্ছে যে তারা পরিবার কেন্দ্রিক রাজনীতি করে। এখন এই অজিত পাওয়ার যে জায়গাটা করছিলেন, তার যদি মৃত্যু হয়, তার দলে কি এরকম কোনো নেতা তৈরি হয়ে গেছে যিনি অজিত পাওয়ারকে রিপ্লেস করতে পারবেন? না, হয়নি। বরং চান্স অনেক বেশি, যেহেতু অজিত পাওয়ারের মৃত্যু হয়ে গেল, যে গোষ্ঠীটা বিজেপির সঙ্গে ছিল তাদের আদি নেতা কিন্তু শরদ পাওয়ার, এই নেতাদের ঘর ওয়াপসি হওয়ার সম্ভাবনা রয়েছে, শরদ পাওয়ারের সঙ্গে তারা মিলে যেতে পারেন। তাহলে এই রিস্কটা বিজেপি কেন নেবে? অর্থাৎ এখানে যে বিজেপির দিকে আঙুল তোলা হচ্ছে, অমিত শাহজির দিকে আঙুল তোলা হচ্ছে, সেটা পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, মানুষকে ভুল কনসেপ্টে নিয়ে যাওয়ার জন্য এই প্রশ্নটা উঠছে। কিন্তু এই প্রশ্নটা উঠলে তার পাশাপাশি আরেকটা প্রশ্ন উঠে যাবে, তাহলে যদি এটা দুর্ঘটনা না হয়ে থাকে, এর পিছনে কোনো ষড়যন্ত্রের হাত থাকে, তাহলে কে রয়েছে? দেখুন, রিসেন্টলি বেশ কয়েকটা জিনিস ডেভেলপড হয়েছে। আপনাদের মাথায় রাখতে হবে, নরেন্দ্র মোদীজি আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী, তার উপর কিন্তু তার এই যে ১২ বছরের টেনিওর, এই প্রথম প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে, এবং একবার নয় দুবার রিসেন্ট কয়েক মাসের মধ্যে। এবং রাশিয়া নামক বন্ধু দেশটি আমাদের সঙ্গে না থাকলে প্রধানমন্ত্রীজির উপর কিন্তু একটা বড় রকমের অ্যাটাক হতে পারে। ২ নম্বর আরেকটা জিনিস চিন্তা করে দেখুন, ভারতবর্ষে এখন যেভাবে চলছে, জেহাদি যারা ছিল, মৌলবাদী শক্তি যারা ছিল, তাদেরকে নিকেশ করার কাজ চলছে। মাওবাদী যেটা ছিল সেগুলোকে প্রায় নিকেশ করে ফেলা হয়েছে, বর্ডার কার্যত সিল করে ফেলা হয়েছে। একমাত্র জায়গা রয়েছে পশ্চিমবঙ্গ, এবং আগামী দিনে যে নির্বাচন আসছে সেই পশ্চিমবঙ্গও কিন্তু আর জেহাদি গোষ্ঠীর হাতে থাকবে না, সেখানে রাষ্ট্রপতি শক্তি আসতে পারে, এমন সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।
তাহলে এই জায়গা থেকে ভারতবর্ষ নামক জায়গাটাকে যারা এতদিন ইউজ করে এসেছে, যারা এতদিন ব্যবসা করে এসছে, তাদের অবস্থা খারাপ হচ্ছে। অর্থাৎ ভারতবর্ষকে যারা টুকরে টুকরে করতে চায়, সেই গোষ্ঠীটা তারা কিন্তু অসহায় হয়ে পড়ছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে। ফলে ভারতবর্ষকে অশান্ত করার দরকার হয়ে পড়েছে। রাজনৈতিকভাবে এই মুহূর্তে বিজেপিকে বা নরেন্দ্র মোদীকে ঠেকানো এদের পক্ষে অসম্ভব। এখানে যদি কিছু হয়, ভারতবর্ষে যে পরিমাণ ইম্প্যাক্ট তৈরি হবে, এইসব বহিঃশত্রু তারা কিন্তু একদম একদম ধূলিসাৎ হয়ে যাবে। এবং রাজনৈতিকভাবে যারা এদের মোকাবিলা করছেন, তাদের গ্রহণযোগ্যতা তলানিতে টেকেছে, এদের দিয়ে আর হবে না। বরং যেসব রাজ্যে এরা ছিল, সেখান থেকে এক 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 করে ধুয়ে মুছে এরা সাফ হয়ে যাচ্ছে। আগামী বেশ কয়েকটা দশক বিজেপির হাতেই, রাষ্ট্রপতি শক্তির হাতেই ভারতবর্ষের ক্ষমতা থাকবে। তাহলে এই জায়গা থেকে কি উপায় রয়েছে? সেই জন্যই কি এই অ্যাটাকটা করানো হলো? সেই জন্যই কি এখানে বড়সড় কোনো গেম খেলানো হলো? এবং এই যে বহিঃশত্রুরা রয়েছে, তারা ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করছে, বিরোধীদের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে নতুনভাবে উজ্জীবিত করতে চলেছে, সেই জন্যই কি এই ঘটনা ঘটলো? এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন স্বচ্ছভাবে তদন্ত হওয়া দরকার। হ্যাঁ, আমিও এর সঙ্গে একমত। এবং ভারতবর্ষের প্রায় সমস্ত মানুষের সঙ্গে একমত হবে, যাদের এর পিছনে কোনো স্বার্থ না আছে তারা ছাড়া। সেটা হচ্ছে যে স্বচ্ছ তদন্ত হওয়া দরকার। সত্যিই ভারত বিরোধী শক্তিরা এখানে কাজ করছে কিনা, সত্যিই তাদের সঙ্গে এই দেশের যে বিরোধী রাজনৈতিক শক্তিরা আছে তারা হাত মিলিয়েছে কিনা। আগামী বেশ কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতবর্ষের জন্য, রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে। এখানকার যে মৌলবাদী শক্তি আছে, জেহাদি শক্তি আছে, সেগুলোকে নিকেশ করে একদম ফিনিশ করার সময় এসেছে এবং সেটা ফাইনাল ল্যাপে আছে। সেই লড়াইকে থমকে দিতেই, সেই লড়াইকে থামিয়ে দিতেই কি এই বৃহত্তর ষড়যন্ত্রের জাল রচনা করা হলো? এটা দিয়ে শুরু হলো আগামী দিনে এর থেকেও বড় সড়ো কোনো ঘটনা। এই বহিঃশত্রুরা যারা এতদিন এই ভারতবর্ষকে টুকরে টুকরে করার জন্য স্পন্সর করে গেছেন, এই দেশের বিরোধী শক্তিগুলোকে যারা পিছন থেকে মদত জুগিয়ে গেছেন, তাদের সেই জায়গাটাকে নতুন করে জাগিয়ে তোলা হচ্ছে। প্রশ্ন কিন্তু উঠছে। এর উত্তর হয়তো আগামী বেশ কিছুদিনের মধ্যে এসে যাবে। কিন্তু যেভাবে বিরোধীরা এটা নিয়ে নোংরা রাজনীতি করতে শুরু করে দিয়েছেন, সেই জায়গা থেকেই একটাই প্রশ্ন উঠছে, চোরের মায়ের তো বড় গলা হয়। এরা এত চিৎকার করে এই ঘটনার জন্য দেশের কেন্দ্র সরকারকে দায়ী করে দিচ্ছে, ভারত বিরোধী কথা বলে দিচ্ছে কেন? কোন স্বার্থ কাজ করছে? এদের আসল রহস্যটা বেরিয়ে যাবে সেই কারণেই কি? কি মনে হয় আপনাদের? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।